বিজিতের কুকীর্তির কথা আয়ুষীকে জানিয়ে দিল ত্রটিনী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পরশুরাম আর তার শ্বশুরবাড়িতে থাকতে চায় না। এরপর পরশুরাম ত্রটিনীকে বলে, অনেক তো হলো, এই বাড়িটাকে আমার জেলখানা বলে মনে হয়। প্লিজ তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলো। আচ্ছা ত্রটিনী, তুমি তো আগে কখনো এই বাড়িতে এতদিন থাকতে না, তাহলে এখন কেন রয়েছো? চলো না প্লিজ, আমার একদমই থাকতে ইচ্ছে করছে না। তখন ত্রটিনী বলে, চলে যাব তো, আসলে তুমি তো সবটাই জানো যে আমার বোনের বিয়ে, তো বোনের বিয়ে উপলক্ষে আমাকে তো থাকতে হবে, তাই না? না হলে তো আমি কবেই চলে যেতাম, এখানে আমি একদমই থাকতাম না, সেটা তুমিও অন্তত খুব ভালো মতন জানো। এখন আমি কি করব বলো? আর যদি কিছু করার অপশান থাকতো তো করে দিতাম, তবে খুব তাড়াতাড়ি আমি চলে যাব, চিন্তা করো না। এর মধ্যেই আবারও একটা প্রাইভেট নাম্বার থেকে ত্রটিনীর ফোনে ফোন আসতে থাকে। তখনই পরশুরাম বলে, কী হলো, ফোনটা ধরলে না যে? ত্রটিনী তখন বলে, ওই যে ট্রেলার ফোন করছে, আমি বোনের বিয়ে উপলক্ষে একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম, সেটা মনে হয় হয়ে গেছে, তাই ফোন করছিল। শোনো, তুমি লাট্টু আর পিকোর সাথে কিন্তু দেখা করে যেও, নাহলে কিন্তু ওরা খুব কষ্ট পাবে। দাঁড়াও, আমি ওকে ডেকে নিয়ে আসছি বলেই চলে যায়। পরশুরাম বুঝতে পারে যে লাট্টু আর পিকোকে ডাকতে যাওয়ার উদ্দেশ্য তোমার নয় ত্রটিনী, তোমার উদ্দেশ্য হচ্ছে ওই আননোন নাম্বার থেকে ফোনটা ধরার। কিন্তু কে তুমি? কেন বারবার তোমাকে দেখে এত অচেনা লাগে? কেন মনে হয় ত্রটিনী গাঙ্গুলির সাথে সাথেও তোমার একটা আলাদা পরিচয় আছে? এর মধ্যেই দেখা যায় ত্রটিনীর দিদি আজকে লাট্টুর যে কিডন্যাপের কেসটা সেটা কোর্টে তুলতে চলেছে। ঠিক তখনই কবিরের সাথে একেবারে মুখোমুখি দেখা হয়ে যায়। তখন কবির বলে, বাহ, চলে এসেছেন আপনি এখানে, আপনি কোনোভাবেই বদলাবেন না, তাই না? তখনই ত্রটিনীর দিদি বলে, কেন বদলাবো? কেন, কিসের জন্য? অন্যায় করেছো আবার বড় বড় কথা বলছো? এরপর বাবিন আর ভানু বলে, একদম উল্টোপাল্টা কথা বলবেন না, বুঝতে পেরেছেন? তখনই দিদি বলে, বলতেই পারি, অবশ্যই। যখন আমি এই কোটটা গায়ে দিই না, তখন আমি না আর কোনো সম্পর্ক, কোনো রকমের কোনো বন্ধনে থাকি না। যে বা যারা অন্যায় করে তাদেরকে আমি শাস্তি দিয়ে তবেই ছাড়ি। আশা করছি আপনি আমার কথাটা খুব ভালো মতন বুঝতে পেরে গেছেন। এরপরেই কবির আরাধ্যাকে ফোন করে আর বলে, ওই যে রাস্তায় যে কুকুরগুলো ঘুরে, ওদেরকে তো তুমি দেখেছো, ওদের লেজ কখনো সোজা হয়? আর তোমার দিদির অবস্থাও হয়েছে তাই। তোমার দিদি আজকে এসেছে কেসটা দেখার জন্য। এরপরে আরাধ্যার সাথে কথা বলে আরাধ্যার দিদি আর বলে, শোন, আমাকে রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না, কারণ আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটার সলিউশন করতে। তোরা যে অন্যায়টা করেছিস সেটা আর করিস না, অন্তত আমাকে রিকোয়েস্ট করিস না। এরপর আরাধ্যা বলে, কিন্তু আমার কথাটা একবার শোন। কোনোভাবেই কথা শুনতে চায় না বড়দি। অন্যদিকে দেখা যায় ত্রটিনী বলে, দেখ, আমি তোকে একটা কথা বলি আরাধ্যা, এখন সময় চলে এসেছে, সেই সময়টা খুব কঠিন, কিন্তু সেটাকে মেনে নিতে হবে। এরপর ত্রটিনী নিজের দিদির সাথে কথা বলতে থাকে আর বলে, ত্রটিনী, আজকে লাড্ডুর কিডন্যাপের কেসটা কোর্টে উঠতে চলেছে, তো আমি যথারীতি কোর্টে এসেছি। আর এখানে আসা মাত্রই কবির আরাধ্যা আমাকে রীতিমতো থ্রেট করছে, আমাকে ভয় দেখাচ্ছে। তুই তো জানিস আমি খুব একটা ভয় পাই না, কারণ আমি চাই অপরাধীরা শাস্তি পাক। ত্রটিনী বলে, তুই কোনোভাবেই এই কেসের হাল ছাড়বি না। অপরাধী যে হয়েছে সে যেন শাস্তি পেয়ে তবেই ছাড়ে, তাকে শাস্তি পাওয়াতেই হবে। তখনই সে বলে, চিন্তা করিস না, আমি একদম আছি তোর সাথে। যেভাবে যা যা ফর্মুলা আছে আমি সব কিছু একদম অ্যাপ্লাই করে ওই যে কিডন্যাপার তাকে শাস্তি পাওয়াবই। এরপর কোর্টে চলে গেছে বিজিত, আর বিজিতকে দেখার পরে ত্রটিনী দিদি বলে, এখানে তো আবার বিজিতও চলে এসেছে। বিজিতের সাথে ফোনে কথা বলতে শুরু করে দেয় বিজিত আর বলে, এই যে দিদি ভাই, আপনি কিন্তু আমাকে প্রচুর পরিমাণে অপমান করছেন, আমার সাথে অন্যায় করছেন, আপনি জানেন এর শাস্তি ঠিক কী হতে পারে? তখনই ত্রটিনী বলে, কি হতে পারে? শাস্তি তো তুমি পাবে, তোমাকে আর কয়েকদিনের মধ্যেই জেলে ভরে দেওয়া হবে। তখন তুমি জেলের থেকে সমস্ত কলকাঠি নেড়ো, আসলেই তুমি কিচ্ছু করতে পারবে না, তার সমস্ত রাস্তা আমি বন্ধ করে দেব, সব কিছু। ঠিক সেই মুহূর্তেই কর্ণ চ্যাটার্জি চলে এসেছে আর বলে, ত্রটিনী, তুই আবারও এসব নিয়ে অশান্তি করছিস, তোকে তো বারণ করেছিলাম। ত্রটিনী তখন বলে, সরি কাকাই, আমার না কিছু করবার নেই, সম্পর্কে ঘুণ লেগে গেছে, আর এই সব কিছুর পিছনে যারা দায়ী তারা হলেন তোমরা, এই তুমি আর বাবা। এরপরে কর্ণ চ্যাটার্জি বলে, এই বিয়েটা হবেই। তখনই ত্রটিনী বলে, আমিও দেখি কি করে বিজিত আয়ুষীকে সিঁদুর পরাতে পারে।
ঠিক সেই মুহূর্তে আরাধ্যা বলে, কিন্তু এইভাবে কতদিন কবির জেলে থাকবে, আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। ত্রটিনী বলে, অন্যায় করেছে তোর বর, তাই শাস্তি তো সে পাবেই। ও আমার ছেলেকে নিয়ে যেটা করেছে অন্যায়। আচ্ছা তুই বলতো, তোর সন্তানের সাথে যদি এরকম একটা কাজবাজ হতো তাহলে কি তুই সেটা মেনে নিতিস? আমিও মেনে নেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। অর্ণ চ্যাটার্জি বলে, বিজিত অনেক ভালো ছেলে, বিজিতের সাথে আয়ুষীর বিয়েটা হলে ওরা অনেক ভালো থাকবে। কিন্তু ত্রটিনী বলেন, না, বিজিত কখনোই ভালো ছেলে হতে পারে না। ওর যে কুকীর্তি সেগুলো আমি এক এক করে সামনে নিয়ে আসবো। এরপরে আয়ুষী বলে, এসব তুই কি বলছিস সত্যি ভাই? তুই কেন আমার বিয়েটাকে ভাঙতে চাইছিস? বিজিতকে আমি ভালোবাসি, আর তুই এই বিয়েটা ভেঙে দিবি বলছিস? ত্রটিনী বলে, শোন বোন, তুই ওকে বিয়ে করলে কখনোই ভালো থাকতে পারবি না। তুই যাতে ভালো থাকিস আমি তো সেই চেষ্টাই করছি বল। তুই যদি এখন এভাবে আমাকে কথা শোনাস, আমাকে ভুল বুঝিস, তাহলে তো আমার খারাপ লাগবে। কারণ আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তোদের এই ছাড়াছাড়িটা যাতে হয়ে যাক, কারণ তুই ভালো থাকবি না। কিন্তু আয়ুষী বলে, শোন, কেন ভালো থাকবো না, আজ তোকে জানিয়ে যেতেই হবে। ঠিক সেই মুহূর্তে ত্রটিনী বলে, কারণ বিজিত একটা খারাপ ছেলে, ওর অনেক কুকীর্তি আছে। এরপর কর্ণ চ্যাটার্জি পুরোটা থামিয়ে দেয়, ত্রটিনীকে বলতে দেয় না। তখন কর্ণ চ্যাটার্জি বলে, তুই চিন্তা করিস না মা, আয়ুষী তোর সাথেই বিজিতের বিয়েটা আমি দেবই। কিন্তু ত্রটিনী বলে সে বিয়েটা কিছুতেই হতে দেবে না। এদিকে পরশুরাম চলে গেছে নিশার সাথে একটা কফি শপে মিট করতে, আর তখনই বলরাম নিয়ে গেছে অটোতে করে। পরশুরাম বলে, এই যে অটোটাকে আপনি বেশি দূরে রাখবেন না, খুব কাছাকাছি রাখবেন। বলরাম বলে, সাবধানে যাস। এরপর পরশুরামের সাথে ফোনে কথা বলে নেয় বলরাম, আর বলে, ওইদিকে কিন্তু সব সেটিংস আছে, যা করবি খুব ভালো করে ভেবেচিন্তে, কোনো রকমের হঠকারিতা ডিসিশন কিন্তু নিস না। পরশুরাম বলে, না না, আমি একদম ঠিক থাকবো। এর মধ্যেই সৌরভকে আর মায়াকে ফোন করে জানিয়ে দেয় বলরাম। সৌরভকে বলে, বস কিন্তু যাচ্ছে, হ্যাঁ, খুব সাবধানে। অবশ্য বসের ক্ষতি হলে তো তোমারই ভালো, কারণ তুমি তাহলে বসের জায়গাটা পেয়ে যাবে। এরপরেই তখন সৌরভ বলে, এসব কথা বাদ দাও, কী সব বলছো তোমরা? এরপর চলে গেছে কফি শপে নিশা আর পরশুরাম। নিশা তখন বলে, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। পরশুরাম বলে, আপনার স্বামী আসেনি? নিশা বলে, আমার স্বামী তো সারাদিন স্পোর্টস দেখতেই ব্যস্ত, সে আর কী করেই বা আসবে বলুন, কিন্তু আপনার স্ত্রীকেও তো দেখতে পাচ্ছি না। পরশুরাম বলে, আপনাকে বললাম না, ওর বাপের বাড়ি গেছে, ওখানে একটা বিয়ের অনুষ্ঠান আছে। এরপরেই ভালোভাবে সবাই নজর রেখে দিয়েছে নিশার ওপরে, যাতে নিশা কিছু করলেই তাকে ধরতে পারে। তার মধ্যেই পরশুরাম কথার চালে নিশার কাছ থেকে অনেক কিছু বার করতে চায়, কিন্তু নিশাও কিছু কম যায় না। নিশাও রীতিমতো আস্তে আস্তে প্রশ্নের উত্তর দেয়, যাতে কোনো ভুল না হয়।